ভয়ে তোর ষোড়শী মিটির কাপা গলায় বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কালো ছায়াটি থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? হঠাৎ একটি ম্যাচের কাঠে জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল ওর দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, দৈবাত দমকা হওয়ায় আগুনের শিখা নড়ে ওঠে। হলুদ আলোয় আমির আবিষ্কার করে পদ্মচাঁদ দুই চোখ বেয়ে রক্ত নির্গত হচ্ছে। কিছু বুঝে ওঠার পূর্বে কতগুলো কালো হাত অক্টোপাসের মতো আঁকড়ে ধরে পদ্মচাকে টেনে নিয়ে যেতে থাকে অন্ধকার গহ্বরে। আমির পিছনে দিয়ে গিয়ে টের পেল কেউ তাকে ধরে রেখেছে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করে, গগন কাঁপিয়ে চিৎকার করে, পদ্মবতী। ধরফরিয়ে উঠে বসে আমির। ওর হৃৎপিণ্ডের কম্পন এবং শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। বিন্দু বিন্দু ফোঁটার মতো ঘাম জমাট বেঁধে রয়েছে চিবুকে। অসহিংস চোখে ডানে বামে তাকিয়ে নিজেকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আবিষ্কার করলো। স্মৃতি হাতরে খুঁজে পেল। 2 সপ্তাহ ধরে ও কুয়েতে আছে। এতক্ষণ তাহলে দুঃস্বপ্ন দেখেছিল। আমির 2 হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকের ভেতর কি এক অঙ্কিতা বিরাজ করছে। কেমন আছে পদ্মজা? আমির হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে একটি ছবি বের করলো। ছবিতে ড্রয়িং রুমের সোফায় শুয়ে বই পড়ছে পদ্মজা। তার লম্বা বিনুনি মেঝে ছুঁই ছুঁই, পরনে শাড়ি গোলাপি রঙের। কত সুন্দর নারী সে, কি ভীষণ মায়াবী। ছবিটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমির সিদ্ধান্ত নিল 2 দিনের মধ্যেই দেশে ফিরবে। আরও 1 সপ্তাহ কুয়েতে থাকার কথা ছিল, কিন্তু পদ্মজার শূন্যতা ক্রমশ তাকে উন্মাদ করে তুলছে। হুটহাট বিষণ্ণ হয়ে পড়ছে। আর দূরে নয়, দ্রুত ফিরতে হবে। তখন মধ্যরাত। 2টি বেডরুম ও ডাইনিং ড্রয়িং রুম নিয়ে অ্যাপার্টমেন্টটি। আমির যে রুমে আছে সেটি সাদা রঙের। রুমে বিশাল ডাবল বেড, বিছানার চাদর সাদা। রাতে অ্যাপার্টমেন্টে ফিরে গোসল সেরে রোব পরিহিত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। জাগলো দুঃস্বপ্ন দেখে। সিগারেট হাতে নিয়ে কাচের বিশাল জানালার নিকটে গিয়ে দাঁড়ালো আমির। তখন দরজায় টোকা পড়ে, উর্দু ভাষায় ভেসে আসে। আমিরের অনুমতির অপেক্ষা করল না নারীটি। দরজা ঠেলে ভেতরে চলে এলো। রুমে তখন আবছা আলো। তার পরনে ঘুমের ছোট পোশাক। পোশাক বললেও ভুল হবে, 1 টুকরো কাপড়। রক্ত উষ্ণ করে দেওয়ার মতো সুন্দর সে। তার সবচেয়ে বড় পরিচয়, সে বিখ্যাত ইয়াকি সাফির রক্ষিতা। ইয়াকি সাফি ওষুধ শিল্পে সেরা 10 ব্যবসায়ীর মধ্যে একজন। তার কোম্পানি শাখা রয়েছে 100-এরও অধিক দেশে। এসব কিছুর আড়ালেও রয়েছে তার আরেকটি রাজত্ব, বিশ্বের বৃহৎ মাদক ল্যাব, যেখানে মাদক প্রস্তুত করা হয়। তার অনেকগুলো ল্যাবের মধ্যে প্রধান ল্যাবটি তৈরি করা হয়েছে একটি দ্বীপের বহু বছর পুরনো বাড়ির বেজমেন্টে। সেখানে কাজ করে 600-এরও অধিক কর্মচারী। ইয়াকি সাফি দেখতে মাঝারি আকারের, চওড়া কাঁধ, গায়ের রং ফর্সা, খাড়া নাক, ধূসর চোখে ঠিকরে পড়ে বুদ্ধিমত্তা। অপরাধ জগতের মানুষ তাকে হাস্তান নামে চিনে। খুব কম মানুষই তার আসল নাম এবং পরিচয় জানে। যারা জানে তারা ইয়াকি সাফির বিশ্বস্ত ও পছন্দের। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন মাদক প্রস্তুত করা কর্মচারীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি ল্যাবে একটি করে হেরেমের ব্যবস্থা করবেন। সেখানে থাকবে অসংখ্য সুন্দরী নারী, যাদের এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আজীবনের জন্য চলে আসতে হবে। কখনো সেই ল্যাব থেকে ফিরতে পারবে না। যে কোনো নারী এই শর্ত মেনে নিবে না। ইয়াকি সাফি প্রয়োজনে কথা কানে যেতেই বেশ কয়েকটি দেশের নারী ব্যবসায়ী এগিয়ে আসে। তাদের মধ্যে একজন আমির হাওলাদার। বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনায় কি অবহেলা করা যায়? কুয়েতের আসতে তার কিছুদিন বিলম্ব হয়েছে। ফলস্বরূপ সুযোগটি অন্য আরেকজনের প্রায় ছিনিয়েই নিয়েছিল, কিন্তু শেষ অবধি নিজের বুদ্ধিমত্তা ও চতুরতা দিয়ে সুযোগটি নিজের করে নিয়েছে। ইয়াকি সাফির সঙ্গে
এটা তার পঞ্চম ডিল। আমির কিছু বলার পূর্বেই মেয়েটি তার কাছে এসে বুকে এক হাত রেখে কামুক চোখে তাকায়। আমির সিগারেট জ্বালাতে অন্যদিকে ফিরতেই মেয়েটি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে চুমু খেলো খাড়ে। ফিসফিসিয়ে বলল, ইয়াকিবের পার্টনার করে দেব তোমায়। আমিরের কোনো ভাবান্তর নেই। সে সিগারেটের আগুন ধরিয়ে মৃদু গলায় বলল, অভিয়া ইয়াকি সাফি জানলে? অভিয়া আমিরের মুখ চেপে ধরল, গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল, যেদিন তোমাকে প্রথম দেখি, তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য, তোমার কথা বলার দৃঢ়তা, তোমার থুতনির এই কাটা দাগ আমার হৃদয়কে নাড়িয়ে দেয়। আমি তোমার প্রেমে পড়ে যাই। অভিয়া ও আমিরের আজই সরাসরি প্রথম কথা হলো। যতবার সে এখানে এসেছে, ইয়াকি সাফির পাশে অভিয়াকে দেখেছে, প্রতিবারই খেয়াল করেছে অভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায়। অভিয়ার কামনা বাসনা সে বহু আগেই টের পেয়েছে। চোখাচোখি যেন কত কথা বলে এই নারী। ইয়াকি সাফি যদি এই সংবাদ পায়, সঙ্গে সঙ্গে অভিয়াকে হত্যা করবে। তবুও কেন এই ঝুঁকি নিল? অভিয়া আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। তার দুরন্ত যৌবন, মিথিন নিখুঁত দেহ, ইয়াকি সাফির মতো সম্রাটের প্রিয় রক্ষিতা, নিঃসন্দেহে রূপবতী ও গুণবতী সে। আমির মৃদুস্বরে বলল, তুমি গ্রিক দেবীর মতো সুন্দর, কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না। আমিরের ঠোঁটে অভিসার উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে। ফিসফিসিয়ে বলল, আগ্রহ বাড়ানোর সুযোগ দাও। কথা শেষ করেই সে আমিরের ঠোঁটে চুমু খেল। রূপ খুলতে গেলেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির। অভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে। তার দর্শন যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেয়। এমন কোনো পুরুষ নেই যে অভিয়াকে দেখার পরে মনে মনে তাকে কামনা করেনি। এমন এক নারী সে, যাকে ইয়াকি সাফি ছাড়া কারো সাহস নেই ছুঁয়ে দেখার। অথচ আমিরের হৃদয়, শরীর দুটোই স্থির। অভিয়া স্মিত নয়নে তাকিয়ে বলল, তুমি সমকামিতা? আমির না হেসে পারল না। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মোটেও না। গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পরখ করলো অভিয়া। ধীরে ধীরে বলল, স্ত্রীকে ভালোবাসো? আমির হাসল। অভিয়ার উত্তর পেয়ে গেছে। নারী ব্যবসায় জড়িত পুরুষ কোনো নারীকে ভালোবেসে নিজের অন্য নারী থেকে, তার মতো নারী থেকে দূরে রাখছে। সে কি আমার থেকেও সুন্দর? বলল অভিয়া। সিগারেটের ছাই ছেড়ে আমির বলল, পৃথিবীর সব নারী থেকে সুন্দর। অভিয়া আগ্রহবোধ থেকে বলল, কেমন সে? রাতে খাবার ডাইনিং রুমে সাজানো। অভিয়া সঙ্গে করে নিয়ে এসেছে। আমি সিগারেট ফেলে ডাইনিং এর দিকে যায়। অভিয়া পিছু পিছু গেল। আমি চেয়ার টেনে বসে বলল, বসো। অভিয়া পাশে চেয়ার টেনে বসলো। আমির বলল, ভেতরে বাহিরে, ডানে বামে, সামনে পিছনে, সব রূপে সব পোশাকে সে নিখুঁত। তার মতো কেউ নেই। তার রূপের কোনো বর্ণনা হয় না, গুণের কোনো শেষ নেই। আমি তার ব্যাখ্যার যোগ্য নই। তোমার মতন কাউকে বউয়ের প্রশংসা করতে দেখিনি। অন্যদের আমার বউয়ের মতো বউ নেই। আমির গর্বের হাসি হাসলো। অভিয়া বিস্ময় নিয়ে দেখলো তাকে। যে জগতে তার বাস, সেই জগতে এমন ভালোবাসা নেই সে দেখেনি। সত্যি কি এত সুন্দর, নাকি সবটাই ভালোবাসার জন্য বলছো? যদি তুমি তাকে দেখতে, কিন্তু কখনো দেখতে পারবে না। কেন? তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে। কথাটি শুনে অভিয়া চোখ মুখ লাল হয়ে যায়, রাগ হয়, কিন্তু আমিরকে সে কিছু বলবে না। মানুষটা তার প্রেমা শুধু বলল, যার স্বামীর নারী ব্যবসায় জড়িত, সে আমাকে ঘৃণা করার মতন নিশ্চয়ই না। আমির কিছু বলল না। সে কখনো কাউকে পদ্মচার কথা বলে না, নাম বলে না। পদ্মচার কাছে তার নারী ব্যবসা অপ্রকাশিত, তা জানায় না। প্রসঙ্গ এড়িয়ে বলল, ইয়াকি সাফি জানার আগে ফিরে যাও। অভিয়া বিষণ্ণ হয়ে জানালার বাহিরে তাকিয়ে বলল, আমি তাকে ভালোবাসি না, অথচ তার মনোরঞ্জন করেই পুরো জীবন কাটাতে হবে। আমার সবই আছে, শুধু। অভিয়ার গলা নিভে এলো। সে হাসার চেষ্টা করলো। মাতোয়ারা হয়েছিলাম যে ইয়াকির, তোমার প্রেমে এতটাই বেডরুম ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাছে চলে এসেছি। নিজেকে আটকাতে পারিনি।
ছোট থেকে মেয়েরা আমাকে ঈর্ষা করত। এই প্রথম কোনো নারীকে, তোমার স্ত্রীকে ভীষণ ঈর্ষা হচ্ছে। অভিয়া আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমির দয়াবান নয়, তাই সামনে থাকা সুন্দরীর নারীটিকে দুঃখের কথায় কোনো প্রভাব ফেলল না তার উপর। সে এক মনে খাচ্ছে। অভিয়া পলকহীন চোখে অনেকক্ষণ আমিরকে দেখল। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল আমির টলবে না। উঠে দাঁড়ায় চলে যেতে। আমির বলল, গাড়ি আছে? জবাব দিল না সে। অ্যাপার্টমেন্ট ছেড়ে নিশ্চুপে বেরিয়ে গেল। হেরে গেছে। অজানা কোনো এক নারীর কাছে দেবীর মতো সুন্দর অভিয়া হেরে গেছে। সেই নারী কি? পদ্মমিরে পা রাখতেই কাঁচা বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ চৈতন্যে অদ্ভুত এক দোলা দিয়ে যায়। এই ঘ্রাণ রূপকথা জগতের স্বাগতম শুভেচ্ছা। পদ্মচার উপস্থিতি যে কোনো মুহূর্তেই যে কোনো আবহকে রূপকথার রূপ দিতে পারে। বাইরের সামনে গাছ ভর্তি বেলি ফুল, বাতাসে শীতলতা। শীতল বাতাসের সাথে বেলির মন মাতানো সুঘ্রাণ নাকে এসে লাগছে। ও 6টি বেলি ফুল ছিঁড়ে বুক পকেটে নিল। আর কয়েক কদম তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বুক জুড়ে লুটুপুটি খাচ্ছে প্রবল উত্তেজনা। কুয়েতের অ্যাপার্টমেন্টে অভিলা নগ্ন হয়েও হৃদয় স্পর্শ করতে পারেনি। শরীরের সামান্য লোমকূপও কাঁপাতে পারেনি। অথচ এখানে পদ্মজা আর কয়েক কদম দূরে ভেবেই আমির পড়ে যাচ্ছে টের পাচ্ছে। পাঁজরের গায়ে ধরাস ধরাস বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। আমির চাবি ঘুরিয়ে সাবধানে দরজা খুলল যাতে শব্দ না হয়। বৈঠকখানায় নীল বাতি জ্বলছে। ব্যাগপত্র রেখে পা টিপে টিপে দ্বিতীয় তলায় উঠে আসলো। বেডরুমে প্রবেশ করতেই সুখকর ব্যথায় মুচড়ে উঠল বুক। কাতর হয়ে বেঘরে ঘুমোচ্ছে পদ্মজা। পরনে বেডরুমে প্রবেশ করতেই সুখকর ব্যথা মুচড়ে উঠল বুক। কাতর হয়ে বেঘরে ঘুমোচ্ছে পদ্মজা। পরনে কালো ব্লাউজ, খয়েরি শাড়ি, হাতে স্বর্ণের বালা। সোনালি আলোয় তার ক্রিম রঙা মুখ, গলা, কোমর, হাত পা জ্বলজ্বল করছে। আমির পোশাক পরিবর্তন করে সাদা ফতুয়া আর পাজামা পরল। বেলি ফুলগুলো হাতে নিয়ে পদ্মজার পাশে শুয়ে প্রাণ ভরে শ্বাস নিল। শান্তি। পদ্মজা ঘুমের ঘোরে বেলি ফুলের তীব্র ঘ্রাণ টের পাচ্ছে। এই রুমে ফুলের এত তীব্র ঘ্রাণ আসে না। আমির মুখের উপর ঝুঁকে ঘুমন্ত বধূর রূপ পর্যবেক্ষণ করছে। যখনই সে আরো ঘনিষ্ঠ হয়ে পদ্মজার গায়ের ঘ্রাণ নিতেই চাইল, পদ্মজার চোখ খুলল। আপনি? ও চিৎকার করল। ওর হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। 2 হাতে জাপটে ধরল আমিরকে। কাঁদতে শুরু করলো। আমির শব্দ করে হেসে উঠল। পদ্মজাকে টেনে নিল বুকের উপর, চেপে ধরল শরীরের সঙ্গে। প্রতিটি শিরা উপশিরা দপদপ করছে। পদ্মজার বিশ্বাস হচ্ছে না আমির এসেছে। তার স্বামী, মাথার মুকুট, স্ত্রী হিসেবে চমৎকার। আমিরকে রাজার মতো সম্মান করে, মান্য করে আর ভীষণ ভালোবাসে। পদ্মজা মুখ তুলে আমিরকে দেখল। চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো দেখল। চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে ফোপানো শুরু করলো। আকস্মিক খুশিতে উন্মাদ হয়ে গেল পদ্মজা। খেদে বুক ভাসিয়ে দিচ্ছে। বিয়ের পর এটা ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষার দূরত্ব। কেউ প্রচণ্ড ভালোবাসার পর সর্বক্ষণ বিশেষ অনুভব করানোর পর যদি হঠাৎ দূরে চলে যায় পৃথিবীর সবকিছু, তখন বড্ড নিষ্ঠুর মনে হয়। বিগত দিনগুলো কিভাবে কাটিয়েছে শুধু ও আর সৃষ্টিকর্তা জানে। মুহূর্তেই উষ্ণ হয়ে ওঠে দুটি দেহ, যেন ভাব ছড়াচ্ছে। একে অপরকে সৃষ্টি রূপে টেনে নেয় নিজেদের মরুভূমিময় রুক্ষ আঙ্গিনায়। অতৃপ্ত অসুখী দুটি দেহ মন লাভ করে তৃপ্তময় স্বর্গীয় সুখ। আমির ফিসফিসিয়ে উচ্চারণ করে, পদ্মবতী আমার রানী। শেষ রাত থেকে সকাল অবধি বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর মাটি থেকে বিশেষ যে গন্ধ বেরোয় সেটিকে গবেষণা করে বলেন পেট্রিকোর, বাংলায় সোদা গন্ধ। পদ্মজা পছন্দের ঘ্রাণ। জানালা দিয়ে মৃদু ঘ্রাণ নাকে আসছে। বৃষ্টি হবার পরদিন বাগানে গিয়ে অনেকক্ষণ বসে থাকে সে।
কিন্তু আজ ব্যস্ততার জন্য যেতে পারছে না। রাতে এতটা আবেগপ্রবল হয়ে পড়েছিল যে আমির খেয়েছে কিনা জিজ্ঞেস করার কথা মাথাতেই এলো না। যখন মাথায় আসলো তখন ফজরের আজান শোনা যাচ্ছিল। আমিরও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তবুও পদ্মজা মৃদুস্বরে ডেকেছিল, শুনছেন? খেয়ে ঘুমান। আমির চোখ বোঝা অবস্থায় পদ্মজাকে জড়িয়ে ধরে মৃদু গলায় জবাব দিয়েছিল। খেয়ে এসেছি। আমির দেশে পৌঁছেছিল বিকেলে। পদ্মজাকে হঠাৎ চমকে দিবে বলে মধ্যরাতে বাড়িতে ঢুকেছে। যতবার বাইরে গিয়েছে বাড়ি ফিরেছে মধ্যরাতে, শেষ রাতে অথবা ভোরে। ঘুম থেকে জেগে আমিরকে দেখে পদ্মজা যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেটি আমিরের বড্ড পছন্দের। তবে এবারের প্রতিক্রিয়া দীর্ঘ দূরত্বের জন্য বেশি স্পর্শকাতর হয়েছে। কড়াইয়ে তেল ঢেলে মাছগুলো প্রস্তুত করে পদ্মজা। তেল গরম হয়ে গেলে মাছ ছাড়ার সময় চুলায় আঁচ একেবারে কমিয়ে কড়াইয়ের খুব কাছে থেকে হালকা করে মাছ ছাড়লো, যাতে তেল ছিটে না আসে। কোথায় তুমি? আমিরের গলায় পদ্মজা চোখ তুলে তাকায় সিঁড়িতে। আমির গোসল সেরে সিঁড়ি বেয়ে নামছে। তার ভেজা চুল লেপ্টে রয়েছে কপাল জুড়ে। স্নিগ্ধ সুন্দর একটা মুখ সতেজ চনমনে দেখাচ্ছে আমিরকে। নারীর ভেজা চুল নিয়ে কবি লেখকরা অনেক লিখেছে, পুরুষদের ভেজা চুল নিয়ে কেন লিখেনি? পদ্মজার লাজুক চোখে দেখে সৃষ্টির অব্যক্ত রূপ। আমিরের যত বয়স বাড়ছে তত যেন আকর্ষণীয় হচ্ছে। পদ্মজাকে মিটিমিটি হাসতে দেখে আমির বলল, হাসছো কেন? পদ্মজার মুখ গম্ভীর করা ভান ধরে কড়াইয়ে আরেকটা মাছ ছেড়ে বলল, কোথায় হাসলাম? আমি কখনো ভুল দেখি না। আমির ইচ্ছে করে পদ্মজার শাড়ির আঁচল দিয়ে চুল মুছল। সূক্ষ্ম চোখে পদ্মজাকে দেখল। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। আমি দ্রুত নিজের পুরো শরীর পরখ করল, কোথাও সাবানের ফেনা লেগে আছে নাকি। আয়নার সামনে দাঁড়িয়ে সাবানের ফেনা কোথায় লেগে আছে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টা করে। দ্বিধা ভরে প্রশ্ন করল সে। পদ্মজা সশব্দে হেসে উঠল। আমির জেনে গেছে এরকম একটা ভাব নিয়ে বলল, বুঝেছি, মজা নিচ্ছ। ঠিক আছে, আমি কিচ্ছু মনে নিইনি। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সে পদ্মজা অনেক বড় অন্যায় ক্ষমা করে দিল। পদ্মজা ব্যস্ত হয়ে টেবিলে খাবার পরিবেশন করে। দুরকম মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ ভাজা, নিরামিষ চচ্চড়ি দেখে আমি সংদিগ্ধ কণ্ঠে বলল, ঘুম থেকে কখন উঠেছো? পদ্মজা বলল, কিছুক্ষণ আগে। এত দ্রুত এত কিছু রান্না করা সম্ভব নয়। তোমাকে বলেছিলাম সকাল সকাল না উঠতে। তার কণ্ঠে রাগের আঁচ। পদ্মজা জবাব দিল না। জগে জল ভরে ভিন্ন প্রসঙ্গে গেল, অর্ডারটি কি পেয়েছেন? রাতে এ নিয়ে প্রশ্ন করার ফুসরত হলো না? শেষ বাক্যটি উচ্চারণের সময় তার স্বর খাদে নেমে আসে। বলা বাহুল্য, আমিরের কুয়েত যেতে বিলম্ব হওয়ার কারণ হঠাৎ পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসা। এমত অবস্থায় পদ্মজাকে রেখে আমির কিছুতেই বাড়ি থেকে বের হতে চায়নি। পুরোপুরি সুস্থ করে তোলে তারপর কুয়েত পাড়ি জমিয়েছিল। আমির চেয়ার টেনে বসে হাস্য মুখে বলল, অন্য আরেকজন নিয়েই নিচ্ছিল, কিন্তু তোমার দোয়াতেই বোধহয় আমরা পেয়ে গেছি। রিজিকে যদি থাকে তাহলে যেভাবে হোক পাওয়া যায়। এখন তো অনেক কাজ। আজ অফিস যাবেন? পদ্মজাকে টেনে কোলে বসিয়ে ওর রক্তজবা ঠোঁটের দিকে দৃষ্টি স্থির রেখে আমির বলল, আজ কোথাও যাব না, শুধু তোমার সঙ্গে থাকবো। পদ্মজা শিথিল হয়ে আসলো। এতদিন আমির ছিল না, তাই তার হৃদয়েও চাইছে মানুষটা আজ সারা দিন তার সাথে থাকুক। ও প্রশ্রয় দিল। পরক্ষণে খাবার ঠান্ডা হয়ে যাওয়ার আতঙ্কে দ্রুত দূরে সরে গিয়ে বলল, খাবার ঠান্ডা হচ্ছে, আমার ক্ষুধা লেগেছে। আমির হো হো করে হেসে ফেলল। দুজন একসঙ্গে দুপুরের খাবার খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে রাজা হরিশ্চন্দ্র ডিবি ঘুরে আসার আহসান মঞ্জিলে পৌঁছায়। ঘুরতে বের হওয়ার সিদ্ধান্ত পদ্মজার। তার হঠাৎ করে আমিরের সঙ্গে ঘুরতে ইচ্ছে করেছিল। আজকের আবহাওয়া সুন্দর, রোদ নেই, মৃদুমন্দ বাতাস বইছে সর্বক্ষণ। এমন আবহাওয়া বের হতে
কার না ভালো লাগে? বলুন তো, এই প্রাসাদের নাম আহসান মঞ্জিল কেন? হঠাৎ প্রশ্ন করলো পদ্মজা। আমির দার্শনিকের মতো প্রসাদটি দেখে বলল, কেন? আমির ইতিহাসে কাঁচা। সে তুখোর ফার্সি, উর্দু, আরবি, ইংরেজি আর হিন্দি ভাষা এছাড়া হিসাব নিকাশ খুব ভালো জানে। কিন্তু ইতিহাস, পদ্মজা বলল। প্রাসাদের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেছেন। থামলো, শ্বাস নিল, পরক্ষণে আমিরকে খোঁচা মারতে বলল, মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে সেটা জানেন তো? আত্মসম্মানে প্রবল খাবা পড়েছে এমনভাবেই হৈ হৈ করে উঠল আমির। মুক্তিযুদ্ধ স্বচক্ষে দেখেছি। তুমি জানো মুক্তিযুদ্ধে আমার কত বড় অবদান আছে? পদ্মজা হেসে আমিরের সাদা পাঞ্জাবির উপর থেকে শুকনো পাতা ঝেড়ে দিয়ে বলল, জানি। পাকিস্তানি মিলিটারি আপনাদের বাড়িতে এসেছিল। একজন পানি খেতে চেয়েছিল, তার পানিতে আপনি ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন। কিন্তু এতে মিলিটারির লোকের কিছু হয়নি। অনেক বড় অবদান রেখেছেন। পদ্মজা গর্বে হাতে তালি দিল। আমির থমকে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, মশকরা হচ্ছে? তাদের খুনসুটি চলে বাড়ি ফেরা অবধি। বাড়িতে প্রবেশের সময় গেটের বাইরে সন্দেহভাজন একজনকে আবিষ্কার করে আমির। যাবার সময় লোকটাকে দেখেছিল। পদ্মজাকে দরজা অবধি এগিয়ে দিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। অসময়ে কোথায় যাচ্ছেন? এখানেই আছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, ধুলোবালি লেগেছে। আমিরকে দ্রুতপদে আসতে দেখে আগন্তুক বিচলিত গতিতে স্থান ত্যাগ করে। তীব্র বাতাস বইছে, চারপাশে বৃষ্টির আগমনী বার্তা। আমির দারোয়ান তারিকুলকে প্রশ্ন করে, সবুজ শার্ট পরা একটা লোক ওখানে ছিল, খেয়াল করেছো? দারোয়ান বলল, জি স্যার, কতক্ষণ ধরে ছিল? সকাল থেকে। আমি কয়েকবার ডেকেছি, শুনলো না। সন্ধ্যার নাস্তার পর টেলিভিশন চালু করতেই পর্দায় ভেসে ওঠে লিখন শাহের মুখ। এটা সেই সিনেমা, যে সিনেমায় অভিনয় অনন্তপুরের ঘিরে পদ্মজার বাড়িতে হয়েছিল। এই সিনেমার প্রতিটা দৃশ্য পরিচিত হওয়ায় পদ্মজার সিনেমাটি খুব পছন্দের। তা অজানা নয় আমিরের। যেহেতু লিখনের সঙ্গে পদ্মজার একটি অতীত আছে, তাই আমিরের কথা ভেবে পদ্মজা টিভি বন্ধ করে দিতে চাইলে আমির তাকে বাধা দিয়ে বুকে টেনে নিয়ে বলল, সেসব অতীত। এখন লিখন শাহ শুধুমাত্র একজন অভিনেতা। বিনোদনের জন্য আমরা তার সিনেমা দেখতেই পারি। এক টুকরো শুভ্র শীতল মেঘ যেন পদ্মজার হৃদয় ছুঁয়ে গেল। ও মুখ তুলে এক নজর আমিরকে দেখে ভাবল, কি মহৎ চিন্তাধারা! মানুষটা কত সহজ সরল, মনে কোনো প্যাচ নেই, সবকিছু হাসি মুখে মেনে নেয়। আমির উচ্ছ্বাস নিয়ে বলল, দেখো দেখো, তোমাদের টমেটো গাছগুলো দেখাচ্ছে। পদ্মজা টিভির দিকে তাকায়। সিনেমা এখন তাদের বাড়ির দৃশ্যগুলো দেখানো হচ্ছে। ও দু চোখ ভরে নিজের বাড়ির আনাচে কানাচে দেখছে। দেখল না শুধু আমিরের বেঁকে যাওয়া দুটি ভ্রু, লিখনের মুখ, কণ্ঠের স্বর, নাড়াচাড়া ঈর্ষার ঢেউ তুলছে বুকে। পদ্মজার প্রথম ভালো লাগা এই পুরুষ মানুষটি। লিখন নিজের সীমা জানে, কখনো নিজের সীমা অতিক্রম করেনি। তবুও আমির তাকে ঈর্ষা করছে। লিখনের এই ভালো মানুষের জন্য পদ্মজা তাকে খুব সম্মান করে। আমির ভাবে ওর সম্মানের ভাগ হয়ে গেছে, ও মানতে পারে না। হাত নিষ্পিস করে লিখনের গলা টিপে ধরতে। সিনেমা শেষ হতে আরও 1.5 ঘন্টা বাকি। এতক্ষণ লিখন শাহকে সহ্য করা আমিরের পক্ষে সম্ভব নয়। ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় পদ্মজার জন্য পুরো আনন্দপুর সবকিছু সিডিতে আনার ব্যবস্থা করবে। পদ্মজা যা চায় তাই সে দিবে, তবে এই সিনেমা আর নয়। ও টয়লেটের কথা বলে রুমে গিয়ে কাউকে টেলিফোন করে বলল 5 মিনিট পর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে। বেজে উঠল ইন্টারকম। সেক্রেটারির গলা, মিস্টার হাওলাদার, রফিক মাওলা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। এমপি কুতুবুদ্দিনের চামচা রফিক মাওলা
তার বয়স 37। চুলের রং কালো, গায়ের রং ফর্সা, মোটা নাক, পরনে কালো রঙের স্যুট, আকাশি রঙের শার্ট এবং চামড়ার জুতা। তার মধ্যে ইবলিশের ছায়া আছে, দেখলেই মনে হয় অশুভ প্রতীক। এদের হাত ধরেই আমিরের শহরে নারী ব্যবসার সূচনা হয়েছে। অভিজ্ঞতার ঝুলি ভারী হবার পর আমির নিজের আলাদা ব্যবসা শুরু করতে চাইলে কুতুবউদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। আমির তাদের আড়ালে নিজের একটা দল তৈরি করেছিল, তাই কুতুবউদ্দিন তার হাঁটু ভেঙে দিতে পারেনি। তাদের মধ্যকার লড়াই যখন তীব্র আকার ধারণ করে, উচ্চপদস্থ কর্মকর্তা হামিদ খান ফয়সালের মাধ্যমে দুজনের লড়াই থামিয়ে নিজেদের মতো কাজ করার অনুপ্রেরণা জোগায়। তারপর থেকেই নিশ্চুপে নারী ব্যবসা নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমির দেশের সাধারণ নাগরিক হলেও নিজের চতুরতা বুদ্ধিমত্তার কারণে এমপি কুতুবউদ্দিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী হয়ে ওঠে। কেউ কারো থেকে কম নয়। ইয়াকিসাফি হেরেম তৈরির জন্য নারী সংগ্রহের দায়িত্ব প্রথম কুতুবউদ্দিনের হয়ে রফিক মাওলার পাওয়ার কথা ছিল, কিন্তু যখন আমির উপস্থিত হলো, ইয়াকিসাফির মত পরিবর্তন করে দায়িত্ব আমিরকে দিয়ে দিল। আমির সেদিন পৈশাচিক হাসি হেসেছিল। তাদের গত 5 বছরে আয় এই একটি চুক্তির আয়ের সমান। কুতুবউদ্দিন ভেবেছিল এই টাকা নিজের জাহাজের ব্যবসায় আরও বড় করবে। অন্যদিকে আমিরের পরিকল্পনাও এই টাকার এয়ারলাইন্সের ব্যবসা শুরু করবে। গত 9 বছর যাবৎ কুতুবউদ্দিন কিংবা তার চামচা রফিক মাওলার সঙ্গে আমিরের সরাসরি বাক আদান প্রদান হয়নি। আজ রফিক মাওলা কেন এসেছে, তাও এই অফিসে। এখানে পণ্যের রপ্তানি নিয়ে যাবতীয় কার্যক্রম চলে। বিয়ের আগে ব্যবসার লাভ ছিল, তবে এতটা নয়। পদ্মজাকে শহরে নিয়ে আসার পর সে ব্যবসা নিয়ে খুব আগ্রহ দেখাতে শুরু করে। তার আগ্রহের মূল্য দিতে গিয়ে আমির ব্যবসার সময় বাড়িতে দেয়। লাভ হতে থাকে চারদিক থেকে। 1 বছর হলো নিজেরা পণ্য তৈরি করে রপ্তানি দিচ্ছে। ব্যবসার গুণগত সর্বত্র ডালপালা ছড়াতে শুরু করেছে। গোডাউনের পাশাপাশি এখন তাদের একটি ফ্যাক্টরিও রয়েছে। গত 5 বছর বাংলাদেশের সকল ব্যবসায়ীর কাতারে চলে এসেছে আমির হাওলাদার। তার ছায়াতলে অনেক শ্রমিক কাজ করে। হাতে গোনা কয়েকজন ছাড়া প্রত্যেকেই সাধারণ সৎ কর্মচারী। ব্যবসার আড়লে কি চলে সে সম্পর্কে কেউ জানে না। আমির দ্বিতীয় অফিসে অন্য এলাকায় নারী ব্যবসার সঙ্গে জড়িত কিংবা অন্য কোনো অপরাধ জগতের বাসিন্দা প্রত্যেকেই ওখানে দেখা করতে যায়। আমির সেক্রেটারির ভারিক্কি গলায় বলল, তাকে আসতে দিবেন না। ইন্টারকমের সুইচ অফ করে দিল। আলমগীর সহ আরও 6 জন আমিরের অফিসে ঢুকলো। দ্বিতীয় অফিসে যাবার সময় হবে না বলে তাদেরকে আমির এখানে ডেকেছে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। কে কোন এলাকায় যাবে, কিভাবে কি করবে তার একটা ছক তৈরি করেছিল। প্রত্যেকের হাতে তা তুলে দিবে। আলমগীরের পাশে কবির দাঁড়িয়ে আছে। 23 বছরের তরুণ। বছর কয়েক আগে কবিরকে পথ থেকে তুলে এনেছিল আমির। মাতালের মতো চোখ বুজে আসছে, বারবার ঢলছে সে। আমির কপাল কুঞ্চিত করে বলল, ওর কি হলো? কবির ধপাস করে আলমগীরের পায়ের উপর পড়ে যায়। আলমগীর দ্রুত ধরে ফেলল। বেশি গিলে ফেলেছে। কবির জড়ানো গলায় বলে, আমি শুনতে আছি, খালি দাঁড়াইতে পারতাছি না। পা দুইটা কই জানি চইল্লা গেছে। আপনি কোন, আমি শুনতে আছি। আমির গর্জে উঠল, ঘাড় ধরে ওকে বের করে দাও। আবার বাজলো ইন্টারকম। সেক্রেটারি বিনীত সুরে বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। রফিক মাওলা বলেছেন তিনি আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলতে চান। তাৎক্ষণিক আমিরের শরীর শ্রাণীতে টান পড়ল। রগে কিছু একটা ছুটতে শুরু করলো। রফিক মাওলা পদ্মজা সম্পর্কে কি বলবে? ভালো কিছু নয় তা নিশ্চিত। আমির বলল, ভেতরে পাঠিয়ে তার দাও। চোখ মুখ রং পরিবর্তন হতে দেখে আলমগীর প্রশ্ন করল, কি হয়েছে? রফিক মওলা অফিসে। ও এখানে কি করে? পদ্মজাকে নিয়ে কিছু বলতে চায়। কবির ছাড়া উপস্থিত বাকি 6 জনের মুখে উৎসাহ ছড়িয়ে পড়ে।
এরা প্রত্যেকেই আমিরের বিশ্বস্ত সঙ্গী। এক একজন এক এক দলের দলনেতা হয়ে কাজ করে। পদ্মজা সম্পর্কে সব জানে। 5টি বছর পদ্মজার থেকে নিজেকে লুকিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা ছিল আমিরের, তাতে এদেরও অবদান রয়েছে। আমির কোথাও গেলে তারাই পদ্মজাকে আড়াল থেকে রক্ষা করে। তাদের নাম সাদিক, সুরুজ, আবুল, আসাদওয়ার, কবির ও আলমগীর। রফিক মাওলা অফিসে ঢুকলো। প্রশংসার দৃষ্টিতে তাকালো চারদিকে। চাকচিক্য এবং অভিজাত্যপূর্ণ অফিস। দাঁত বের করে হেসে বলল, বহুদিন পর দেখা মিস্টার হাওলাদার। আমির সোজা সাপটা প্রশ্ন। কি বলতে চান? রফিক বাকিদের দেখে বলল, এদের সামনেই বলবো। দ্রুত বলুন। দ্রুত বলুন, আমার কাজ আছে। তারা দিল আমির। পদ্মজার নাম উঠার অস্থির বোধ করছে সে। আগে তো বসতে দিন। আমির ও রফিকের কাছাকাছি বয়স। একসময় দুজনের মধ্যে মহব্বত ছিল। একে অপরকে তুই বলে সম্বোধন করত। সেই সম্পর্ক আর নেই। এখন দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী, শত্রু। আমিরের মুখোমুখি একটি চেয়ার দখল করে বসলো রফিক এবং বলল, ভাবি কেমন আছে? শরীর ভালো আছে তো? রফিকের মুখে পদ্মজার সম্পর্কে কিছু শুনতে চাচ্ছে না আমির। এতটাই অস্থির হয়ে পড়েছে যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। রফিক পুনরায় বলল, ভাবির নাকি জ্বর এসেছিল, এখন ঠিক আছে? আমির কটমট করে তাকিয়ে আছে। তার হয়ে আলমগীর বলল, হেয়ালি ছাড়ুন, কি বলতে চান? কাজের কথায় আসুন। রফিক কাঁধ ছাকিয়ে বলল, ভাবির সম্পর্কে বলতে চাই। রফিক পদ্মজার সম্পর্কে কিছু বলতে চাই। শোনার পর থেকে আমিরের রক্ত টকবক করছে। সে গর্জে ওঠার আগেই রফিক বলল, ভাবিকে দেখার সৌভাগ্য হয়নি, তবে শুনলাম ভাবি নাকি। রফিক থামল। আমিরের দিকে তাকিয়ে ফিচেল হাসল। আমির মনে মনে ভাবছে, রফিক যেন এটা না বলে ও জেনে গেছে পদ্মজা আমার ব্যবসা সম্পর্কে কিচ্ছু জানে না। তাহলে শত্রুপক্ষরা আমাকে ধ্বংস করার মোক্ষম হাতিয়ার পেয়ে যাবে। এটা যেন না হয়, না হয়। কিন্তু তাই হলো। রফিক নাটকীয় ভঙ্গিতে বলল, ভাবির থেকে আড়াল করা কি ঠিক হচ্ছে? অর্ধাঙ্গীর তো সব জানা উচিত। সে জানবে না তো কে জানবে? সে জানবে না তো কে জানবে? ভাবির সাথে অবিচার হচ্ছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বুঝেও না বোঝার ভান ধরে আমির বলল। কি জানার কথা বলছেন? রফিক নিষ্পাপ গলায় বলল, অতীতের ফষ্টি নষ্টি 2টা বউ, নারী ব্যবসা, এত বড় একটা চক্র। আমির কথার মাঝে উত্তেজিত হয়ে পূর্বের সম্বোধনে চলে আসলো। বেরিয়ে যা কুত্তার বাচ্চা, এক্ষুনি বেরিয়ে যা। আলমগীর সাদিক দুজন মিলে রফিককে বগল থাবা দিয়ে ধরে বের করে দেওয়ার জন্য। রফিক ঠোঁটে বাঁকা হাসি এঁটে বলল, আশা করি ভাবি তার স্বামীর গল্পটা খুব আগ্রহ নিয়ে শুনবে। আমিরের চোখ দুটি লাল হয়ে গেছে। বুকের ভেতর ঠিক ঠিক করে জ্বলছে আগুন। রফিক মাওলা জানে, মানে কুতুবুদ্দিন ও জানে। সে ফেসে গেছে, পাথর হয়ে গেছে আমির। দ্রুত আলমগীরকে থামিয়ে দিয়ে দুর্বল ও কর্কশ গলায় বলল, কি চাস? রফিক বিজয়ের হাসি হাসল। দুহাত ছেড়ে আবার চেয়ারে বসে পেশাগত ভঙ্গিতে বলল, স্যার বলেছেন ইয়ার কিয়াসিফির সঙ্গে যেন চুক্তিপত্র করেছেন সেটি যেন আপনি বাতিল করেন। আপনার পশ্চিমের জায়গাটাও চান, যেখানে আপনি আর একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন। স্যার সেখানে শপিং মল করবেন আর 4টি জাহাজ চাই। এমনভাবে বলল রফিক যেন খুব সামান্য ব্যাপার চাইল। আমি চুক্তিপত্র বাতিল করলে কুতুবুদ্দিন অর্ডারটি পাবে, তার কোনো নিশ্চয়তা আছে? না পেলেও সমস্যা নেই, যা আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা চাই না সেটি আপনি ভোগ করুন। দাঁত কেলিয়ে হাসল রফিক। অনেকক্ষণ যন্ত্রণাদায়ক নীরবতা চেপে রইল রুমে। রফিক ডেস্কে একটা দলিল রেখে বলল, এখানে সাইন এবং সিল দিয়ে সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিলে হবে। আমি জানে এরা শুধু এতটুকু নিয়েই থামবে না, তাকে সর্বশান্ত করে দিবে। ধীরে ধীরে চুষে নেবে তার সবকিছু। রক্ত শূন্য হয়ে গেছে আমিরের চেহারা। তরুণ সেই মুখটা যেন হঠাৎ বয়স্ক হয়ে গেছে। হাসিতে ভরে গেল রফিকের মুখ। বলল, আরসি। কাচের দরজার ওপাশে পদ্মজাকে দেখা যাচ্ছে। দুপুরের খাবার নিয়ে আসছে। রফিক থমকে দাঁড়ায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি সকালে তাকে বলে এসেছিল যেন দুপুরের খাবার নিয়ে অফিসে আসে। পদ্মজা এলে সেক্রেটারি কখনো আমিরের থেকে অনুমতি নেয় না। আলমগীর দ্রুততার সঙ্গে কবিরকে বাথরুমে ঢুকিয়ে দিল। বাকিরা
মিটিংয়ের আবহ সৃষ্টি করতে পোশাক ঠিক করে ডেস্কের দুই পাশে থাকা চেয়ারে গোল করে বসে। আমির নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রফিকের দিকে তাকায়। রফিক বুঝতে পেরে সেও একটা চেয়ারে বসে। অফিসের ভেতরটা মুহূর্তে এমন রূপ নেয় যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং চলছে। পদ্মজা অফিসে ঢুকতেই থতমত খেয়ে যায়। দুপুরে কখনোই আমির ব্যস্ত থাকে না। সে নিকাব তুলে প্রবেশ করছে। তাকে প্রথমবারের মতো রফিক দেখল। পদ্মজা বিনয়ের সঙ্গে দুঃখিত বলে ওয়েটিং রুমে চলে যায়। রফিক ভীষণ মজা পেয়েছে এমন একটা ভাব নিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, দারুণ, ভাবি কিন্তু অসম্ভব সুন্দরী। এত সুন্দর মানুষ আমি আগে কখনো সচক্ষে দেখিনি। তার চোখ দুটিতে চকচক করছে লালসা। আমিরের কানে কথাটা যায়নি। পাথরের মতো বসে আছে সে। রফিক চলে যেতেই বাকিদেরও বেরিয়ে যেতে বলল আমির। আলমগীর কবিরকে নিয়ে ছাদে দিকে চলে যায়। পদ্মজা মাতাল অবস্থায় কবিরকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। হাজারটা প্রশ্ন করবে। পদ্মজা কবিরকে এখানকার ঝাড়ুদার হিসেবে চেনে। সবাইকে বেরিয়ে যেতে দেখে পদ্মজা অফিস রুমে ঢুকলো। পদ্মজাকে দেখে আমির হেসে বলল, স্বাগত ম্যাডাম। লাঞ্চ বক্স রেখে পদ্মজা বলল, আজ অসময়ে মিটিং? কিছুদিন ছিলাম না, অনেক কাজ জমে আছে। আমি না থাকলে সব এলোমেলো হয়ে যায়। আমি তো খোঁজ খবর রেখেছি, সব ঠিকঠাক ছিল। আমির থতমত খেয়ে কথা ঘুরিয়ে বলল, সেগুলোই জানছিলাম। নতুন অর্ডারটা নিয়েও কথা হচ্ছিল। আমির হাজার চেষ্টা করেও নিজের চোখে মুখে ছড়িয়ে পড়া আতঙ্ক রক্তশূন্য সরাতে পারছে না। পদ্মজা বোরকা খুলে তার কাছে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এই মুহূর্তে মনের অবস্থা আড়াল করতে চাওয়া বোকামি হবে আমির। পদ্মজার কোমর জড়িয়ে ধরে ধীরে ধীরে বলল, কুয়েতে নিট ওয়ার নিয়ে যে চুক্তি হয়েছে সেটা যোগান দেয়া কঠিন হবে। আপনি এত কিছু করেন, এটাও পারবেন। যদি একেবারেই না পারেন, চুক্তি বাতিল করে দিন। চাপ নিয়ে এত টাকার প্রয়োজন নেই। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকো, আমাকে প্রাণ ভরে শ্বাস নিতে দাও। পদ্মজা ভাবছে, কি এমন হলো যে উনি এত এলোমেলো হয়ে গেল? শুধুই কি কাজের চাপ? বাড়ির নাম শুকতারা। চুন শুকরি ব্যবহার করে ছোট আকারের লাল ইটের পাথুনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতীয়তল বাড়ি। ট্যাক্সি থেকে নেমে পদ্মজা প্রথমে বলল, কার বাড়ি? পেছন থেকে সুরজ বলল, আমার দাদা বাড়ি, এখন কে থাকে না। আমির বাড়ির চাবি নিয়ে কৃতজ্ঞ চিত্রে বলল, বড় উপকার হলো সুরজ, ধন্যবাদ জানানোর ভাষা নেই। কথা দিচ্ছি বাড়ির এক বিন্দু ক্ষতিও হতে দেব না। আরে কি বলছো? আমার বাড়ি মানি তো তোমার বাড়ি, আর আমি জানি তোমরা বাড়ির খুব যত্ন করবে। অসম্ভব রোগা ধরনের একটা ছেলে আসতে দেখে সুরজ বলল, ওই তো ভুবন এসে গেছে, নিচতলার ঘরটাতে ও থাকবে। যখন যা প্রয়োজন ভুবনকে বললেই এনে দিবে, সামনেই বাজার আছে। শুকতারার দুই পাশে অনেকগুলো পুরনো ভবন। প্রতিটা ভবনে 30-40টির করে রুম এবং প্রতিটি রুমে একটি করে পরিবারের বাস। অসংখ্য গলি পার হয়ে তারপর সড়কে উঠতে হয়। কলোনির অনেক মহিলা জানান দিয়ে গেটের সামনে থেকে উকি দিয়ে দেখছে তাদের। শত্রুপক্ষ ভাবতেও পারবে না নিরাপত্তার জন্য তারা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে। পদ্মজা গেটের ভেতরে পা রাখতেই যাবে, তখন আমির খপ করে ধরে ফেলল। কিছু বুঝে ওঠার পূর্বেই তাকে পাজা কোলে করে নিল। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে গুঞ্জন ভেসে আসে। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠে লজ্জায়। কি করছেন? আমির বলল, হাওলাদার বাড়িতে ঢুকেছিল আমার কোলে চড়ে, পদ্মনীরে ঢুকেছিল আমার কোলে চড়ে, শুকতারাতেও আমাকে বাহন করেই প্রবেশ করবে। কথা শেষ করেই ও ভেতরে পা রাখলো। বাড়িটির সামনের দিকে পথের উপরেই এসেছে বাড়িটি ঢোকার পথ ও দোতলায় উঠার সরু সিঁড়ি। পরিত্যক্ত বাড়িটির দেয়াল বেয়ে উঠে গেছে নানান লতাপাতার ঝোপ। আমির সিঁড়ি বেয়ে একটি বিশাল রুমে প্রবেশ করে। পদ্মচার চোখ ঘুরিয়ে রুমটি পর্যবেক্ষণ করছে। কালো কাঠের চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুকশেলফ, কি নেই।
আসবাবপত্রগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। বুক শেলফে থাকা সবগুলো বইয়ে বালু জমে আছে। পদ্মজা প্রতিটি বই বালু ঝেড়ে ঝেড়ে ওলট পালট করে দেখছে। এক দুটো পৃষ্ঠা পড়ল। সব ইংরেজি উপন্যাস। বিস্ময় নিয়ে বলল ও। সুরজ ব্যাগপত্র নিয়ে ভেতরে ঢুকে জানায়, আমার দাদার ইংরেজি গল্প উপন্যাস খুব পছন্দ করতেন। পদ্মজা হাসল। আমি বইগুলো পড়তে পারি? এজন্যই অনুমতি নিতে হয়। অবশ্যই পড়বেন। পদ্মজার বিনয়ের সঙ্গে বলল, ধন্যবাদ। দুপুরে খেয়ে যাবেন কিন্তু। আমি রান্নাঘরটা গিয়ে দেখি। আমির পেছন থেকে ইশারা করলে সুরজ দ্রুত বলল, না না, আজ নয়, আরেকদিন এসে খাবো। আজ আমার জরুরি কাজ আছে, আমি তাহলে আসি। আমির। অস্বস্তি লুকাতে হাসল সুরজ। পুনরায় বলল, আসি ভাবি, ভালো থাকবেন। সুরজ বেরিয়ে যেতেই পদ্মজা বলল, আপনার বন্ধু অমায়িক, বন্ধুবৎসলা। অবশ্য সব বন্ধুই এরকম। কোথায় পান এরকম বন্ধু বান্ধব? আমি শুধু হাসলো, মুখে কিচ্ছুটি বলল না। মনে মনে বলল, ওরা টাকার গোলাম, বন্ধু নয়। যেদিন আমার হাতে ক্ষমতা থাকবে না, অর্থ থাকবে না, সেদিন বিধ্বস্ত এই মানুষগুলোই আমাকে ধ্বংস করবে। দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরায় ওর ভাবনায় সুতো ছিঁড়ে যায়। ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখে, তাকে বুকের সাথে জড়িয়ে ধরল। পদ্মজা বলল, কি ভাবছেন? আমির ওর কপালে চুম্বন করে বলল, তোমার কথা। দুদিন আগে বৈঠকখানা জুড়ে পায়চারি করছে পদ্মজা। দুপুরে আমিরকে এলোমেলো অবস্থায় দেখে আসার পর থেকে উদ্বেগের কারণ ছিল চির হতে পারছে না সে। বিকেলে গাড়ির সন্ধে হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, আমির ফিরল না। ওর উদ্বেগ বেড়ে মানসিক ব্যাধির রূপ নেয়। বাধ্য হয়ে অফিসের সেক্রেটারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। মিসেস হাওলাদার বলছি। ওপাশ থেকে ভেসে আসলো, মিস্টার হাওলদার বলছি। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে বলল, কখন আসবেন আপনি? অফিসে কেউ নেই, অনেক কাজ জমেছে, শেষ করেই চলে আসব। সন্ধ্যার নাস্তা করেছি, চিন্তা করো না। আমি পদ্মনীরে ফিরল রাত 11টায়। গাড়ির শব্দ শুনেই পদ্মজা তড়িঘড়ি করে নিচতলায় আসে। কলিং বেল বাজার আগেই ওর দরজা খুলে দিল। আশ্চর্যজনকভাবে অধিক আগ্রহে অপেক্ষা করা পদ্মজার মুখশ্রী দেখে আমিরের ক্ষিপ্ত হৃদয় শিথিল হয়ে আসে। চোখ মুখ থেকে বিরক্তির ছাপটা সরে যায়। পদ্মজা দ্রুত নিয়ে আসলো এক গ্লাস ঠান্ডা শরবত। কোনো রকম প্রশ্ন না করে হাস্যবদনে আমিরের শার্ট খুলতে সাহায্য করল। আমির ক্ষীণ কণ্ঠে বলল, মুখটা শুকনো লাগছে কেন, খাওনি? পদ্মজা ঠোঁটে হাসি ধরে রেখে বলল, একসঙ্গে খাবো। মেঝে ঝকঝকে দেখে আমির বলল, চাচি এসেছিলেন? গোসল সেরে নিন, আমি খাবার প্রস্তুত করছি। মনা কবে আসবে? বড় বোনের বিয়ে, গ্রামে গেছি, কিছুদিন তো লাগবেই। কাউকে নিয়ে আসবো কাজে সাহায্য করার জন্য? প্রয়োজন নেই, কিছুদিনের ব্যাপারই তো। চাচি এসে সব ধুয়ে মুছে দিয়ে যান। বাজার করেন তারিকুল ভাই, আমার কাজ তো শুধু রান্না করা। আমির গোসল করে নিশ্চুপে রাতের খাবার খেলো। টুকটাক যা কথা বলল তাতেও নির্জীবতা। চঞ্চল মানুষটা হুট করে গভীর আর শান্ত হয়ে গেছে। পদ্মজা অবগত নয় আমিরের সমস্যার সম্পর্কে, তবে এটা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক হবে না। প্রথমে মানুষটার ঘুমের প্রয়োজন। ঘুম মস্তিষ্ককে সতেজ করে শক্তি দেয়। মধ্যরাত অবধি আমির শুধু এপাশ ওপাশ করল, কিছুতেই ওর দু চোখের পাতা এক হচ্ছে না। এমন দুজন তার দুর্বলতা জেনে গেছে, যাদের সঙ্গে লড়াই করা কঠিন হবে। রফিক মাওলা আর এমপি কুতুবুদ্দিনের হত্যা করার কথা সে ভেবেছে, কিন্তু কিভাবে? এছাড়া আর কি উপায় আছে ফাঁদ থেকে বাঁচার? আমির বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় চলে যায়। ওর পরনে হালকা রঙের ছোট প্যান্ট, খালি গা। রাতের আকাশে গোল বৃত্তের মতো চাঁদ। সে সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তা স্পষ্ট শুনতে পেল পদ্মজা। ভাবল, এতটা ভারী হয়ে আছে মানুষটার মন,
কিসের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, কিসের চাপ সহ্য করছে। পদ্মজা শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে কোমরে গুজল। কাছে একটা বাটিতে ঢাললো ঠান্ডা তিলের তেল। টুংটাং শব্দ শুনে আমির রুমে উকি দেয়। মৃদু আলোর নিচে পদ্মজা দাঁড়িয়ে আছে, হাতে তেলের বাটি। সে রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ে। পদ্মজা হাতে তেল নিয়ে তার পায়ের পাতা থেকে ম্যাসাজ শুরু করে। ভালো করে তেল দিয়ে পায়ের পাতা একটু সামনে পেছনে করে ম্যাসাজ করে, চাপ দেয়। তারপর হাতের আঙ্গুল দিয়ে পায়ের চাপ দিয়ে ম্যাসাজ করে একবার পায়ের নিচ থেকে উপর থেকে গেল, আবার উপর থেকে নিচে ম্যাসাজ করলো। এভাবে কয়েকবার করার পর পা তোয়ালে দিয়ে ঢেকে দিল। পালঙ্কের ডান পাশে দেয়ালে একটা বড় আয়না টানানো। আমির সেদিকে অপলক চোখে তাকিয়ে আছে, পদ্মজাকে দেখছে। এলোমেলো চুল, শাড়ি পুরোটা কোমরে গুজে রাখা, উপরিভাগে শুধু প্রিন্টের ব্লাউজ। ও যেন হাতে আঁকা কোনো মনোহর চিত্র। শরীরের সাথে সাথে আমিরের চোখ দুটি শীতল হয়ে আসে। প্রচণ্ড মানসিক চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া মস্তিষ্ক আরামদায়ক ম্যাসেজে ধীরে ধীরে ঝরঝরে হয়ে ওঠে। শরীরে এসে ভর করেছে রাজ্যের ঘুম। পদ্মজা আয়নায় তাকায়, দুজনের চোখাচোখি হয়। কত প্রেম পদ্মজার এই দুটি চোখে। আমির আবেগপ্রবণ হয়ে বলে উঠল, যেদিন তোমার চোখে ঘৃণা দেখব সেদিন থেকে আমার বাঁচার কোনো কারণ থাকবে না। আমিরের মুখ থেকে নিঃসৃত ভারী কথাটাকে পদ্মজা হালকাভাবে নিয়ে বলল, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না, আমি তো নই। কতটা ভালোবাসো আমায়? এহেন প্রশ্নে পদ্মজা অবাক হয়ে দর্পণের দিকে তাকালো। তেলে ম্যাসেজ দারুণভাবে প্রভাবিত করেছে আমিরের মন ও শরীরকে। উত্তর শোনার পূর্বেই হারিয়ে গেল ঘুমের রাজ্যে। পদ্মজা তেলের বাটি রেখে ঘুমন্ত আমিরের গালে কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, কত যে ভালোবাসি কি করে বুঝাই। অফিসে ঢুকতেই সেক্রেটারি আমিরের কাছে একটা ছোট্ট চিরকুট নিয়ে এলো। স্যার, জনৈক ভদ্রলোক দিয়ে বলেছেন, এটা জরুরি, আপনাকে যেন দেয়া হয়। আমির হাত বাড়িয়ে চিরকুটটি নিয়ে খুলল। তাতে লেখা মুখোশ উন্মোচন পর্ব শুরু। ও দাঁতের দাঁত খিচে চিরকুটটি ছিঁড়ে কুটি কুটি করে ডাস্টবিনে ফেলে দেয়। জানালায় পর্দা তুলে রাস্তায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পায়। পদ্মজা কখনো কোথায় যায় জানার জন্য কুতুবুদ্দিন লোকটি লাগিয়েছে। আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। দুপুর হতেই ড্রাইভারকে ডেকে বলল, পদ্মজাকে ওর অফিস থেকে বাড়ি নিয়ে যান। যত যাই হোক রাস্তায় গাড়ি থামাবেন না, কারো সঙ্গে যেন পদ্মজার কোনো কথা না হয়। ড্রাইভার বাধ্যের মতো মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। ড্রাইভার চলে গেল। সে টেলিফোন করে সেক্রেটারিকে বলল সাদিক, সুরজ এবং কবিরকে পাঠাতে। তারা অফিস রুমে ঢুকেই পাশাপাশি সোজা হয়ে দাঁড়ালো। আমির প্রথমে সাদিককে বলল, কুতুবুদ্দিন আর রফিক মওলাকে অনুসরণ করতে হবে। ওদের প্রতিদিনকার তথ্য চাই। কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, পরিবারে কি চলছে, পরিবারের সব সদস্যদের সম্পর্কেও যাবতীয় তথ্য সব জানতে চাই। সুরজকে বলল, মুজ্জা কলোনিতে শুক্তারা নামে যে বাড়িটা আছে সেখানে পুরনো কিছু আসবাবপত্র গুছিয়ে রেখে আসবে। বুক শেলফে কিছু পুরনো বই রাখবে। পদ্মজার সামনে এরকম আচরণ করবে যাতে ও বুঝে বাড়িটি তোমার পৈতৃক বাড়ি। কবিরকে বলল। ওরা তিনজন আমিরকে আশ্বস্ত করে বেরিয়ে যায়। উত্তেজনায় আমিরের কপালের রগগুলো দপদপ করছে। পদ্মজাকে কখনো কিছু জানতে দিবে না সে, কখনো না। পদ্মজা বাড়ি ফিরে দেখে তরিকুল গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো। উৎকণ্ঠা নিয়ে তরিকুলকে ডাকলো, তারিকুল ভাই শুনছেন? তারিকুল ভাই। ড্রাইভার তরিকুলের গালে থাপ্পড় দিয়েও যখন সাড়া পেল না, বলল, পানি লাগবে ম্যাডাম? পানি আনার জন্য বাড়ির ভেতর ঢুকে আটকে উঠে পদ্মজা। মেঝেতে ছড়িয়ে আছে কাচের অসংখ্য টুকরো। চেয়ার, টেবিল, সোফা, আলমারি, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ তার গুছানো সংসারকে তছনছ করে ফেলেছে। পাশের দেয়ালে লাল রং দিয়ে আগন্তুক লিখে রেখেছে। কে করেছে এসব? পদ্মজা আটকে দ্রুত আমিরের কাছে টেলিফোন করলো। হ্যালো হ্যালো,
এখানে তাণ্ডব ঘটে গেছে। ওপাশ থেকে রুদ্ধশ্বাস কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে? বাড়িতে কেউ হামলা করেছিল, সব জিনিসপত্র চোরমার করে ফেলেছে। আপনি দ্রুত আসুন। তুমি তুমি ঠিক আছো পদ্মবতী? আমির হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হয়, গাড়ি নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে চারপাশের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। হামলাকারীদের উদ্দেশ্যে চিৎকারে চেঁচামেচি করে পুলিশকে কল করে। তরিকুলের অবস্থা বেগতিক, রক্তপাত হচ্ছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠাতে হয়। ইন্সপেক্টর শাহিন মাহফুজকে আসতে দেখে পদ্মজাকে আড়ালে যেতে বলে আমির। পদ্মজা পর্দার আড়াল থেকে শুনে তাদের কথোপকথন। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, আপনি কাকে সন্দেহ করছেন? আমি জানি না, আমার সন্দেহ করার মতো কেউ নেই, নির্ভেজাল মানুষ আমি। গত কয়দিনের সন্দেহভাজন কিছু ঘটেছে? আমিরকে দ্বিধান্বিত হতে দেখা গেল, বলল, গতকাল আমার কাছে একটা হুমকি এসেছিল। আমি যদি নিট ওয়ারের চুক্তিপত্রটি বাতিল না করি আমার স্ত্রীকে হত্যা করা হবে। কিসের মাধ্যমে হুমকি এসেছিল? একটা চিরকুট লেখা ছিল। পদ্মজা অবাক হয়ে যায়। আমিরের দুশ্চিন্তার কারণ তবে এই ছিল? ইন্সপেক্টর ভেবে বলল, শুনেছি সম্প্রতি আপনি কুয়েত থেকে ফিরছেন, সেখানে ব্যতিক্রমী কিছু ঘটেছিল, বা ফেরার পর অফিসে কোনো সমস্যা হয়েছে? অফিসে হয়নি, তবে কুয়েতে আলী আকবর নামে এক ব্যবসায়ী নিট ওয়ারের একটা অর্ডার পাওয়ার কথা হয়, কিন্তু কর্তৃপক্ষ শেষ অবধি অর্ডারটি আমাকে দিলেন। বাকি সব সাধারণ ঘটনা ছিল। হয়তো তিনি ক্ষোভের বশে আপনার ক্ষতি করতে চাচ্ছেন। আপাত দৃষ্টিতে নিট ওয়ারের চুক্তিপত্র বাতিলের সঙ্গে একমাত্র ওনারই ফায়দা আছে। আমির ভারাক্রান্ত মনে বলল, উনি ভীষণ ভালো মানুষ। ইন্সপেক্টর হাসল, ভালো মানুষের আড়ালেই শয়তান থাকে, কিন্তু হাতে যেহেতু প্রমাণ নেই আমরা ওনাকে ধরতে পারবো না। আমিন অনুরোধ করে বলল, আমার স্ত্রী বাড়িতে একা থাকে। ভাগ্যিস আজ বাড়িতে ছিল না, নয়তো কি হতো। আমির চোখ বুজে ভয়ে মাথা ঝাঁকায়, জোর দিয়ে বলল, দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করুন প্লিজ। ইন্সপেক্টর গভীর হয়ে কিছুক্ষণ বসে রইল। আমির উদ্গ্রীব হয়ে চেয়ে আছে কিছু শোনার জন্য। ইন্সপেক্টর বললেন, আগন্তুককে আমরা জানি না, যেহেতু হুমকি পেয়েছেন আবার বাড়িতেও হামলা হয়েছে, ব্যাপারটা খুব জটিল। ভালো হয় যদি আপনার স্ত্রীকে কিছুদিন নিরাপদ কোনো জায়গায় রাখেন। ততদিনে আমরা আলী আকবর সম্পর্কে প্রমাণ বের করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। আমির চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কি বলছেন? বাড়ি ছাড়তে হবে কেন? আপনি বাড়ির বাইরে পুলিশের টহল রাখলেই তো পারেন। দেখুন, আলী আকবরই যে খুনের চেষ্টা করছে সেটা তো নিশ্চিত না। এমনও তো হতে পারে আপনার কোনো আত্মীয় বা চেনা কেউ এই কাজ করছে। আপনারা যদি এখানে থাকেন তাহলে আত্মীয়রা আসবেই, আটকাতে পারবে না। কখন কি ঘটে বলা যায় না। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা নেই। আমি শুধু একটা উত্তম উপায় জানালাম। আগন্তুক ধরা পড়া না অবধি আপনি আপনার স্ত্রীকে সবার থেকে আড়ালে রাখুন। শুধু যে আপনার স্ত্রীর প্রাণের হুমকি তা নয়, আপনারও আছে। পদ্মজা আর নিজেকে আটকাতে পারল না, পদ্মার আড়াল থেকেই বলল, দুঃখিত মাঝে কথা বলার জন্য। হামলাকারীকে চিনলে তার থেকে বাঁচার পথ বের করা যায়, কিন্তু যখন হামলাকারী অজ্ঞতা হয় তখন কোন দিক দিয়ে আক্রমণ আসে বোঝা বড় দায়। তখন নিজেকে রক্ষা করার উপায়ও থাকে না। আমার মনে হয় হুমকিদাতা কে না জানা অবধি কিছুদিন আড়ালে থাকাই সর্বাধিকভাবে উত্তম হবে। আমির পদ্মজার দিকে পিঠ করে বসেছিল। পদ্মজার কথা শুনে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। পরিকল্পনা কাজে লেগেছে। পদ্মজার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এত দামি জিনিসপত্র ভাঙতে হলো, তারিফুলকে আঘাত করতে হলো। পরপর কাহিনীগুলোর পদ্মজার ভীষণভাবে প্রভাবিত হয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ভ্রু নাচাই। তার ইঙ্গিত বুঝতে পেরে ইন্সপেক্টর কথোপকথন শেষ করতে বললেন, ম্যাডাম বুদ্ধিমতী, আমার মনে হয় এটাই ঠিক হবে। আপনারা এমনভাবে বেড়ে যাবেন যাতে কেউ বাইরে থেকে না বোঝে। আমি এখানে ফাঁদ পেতে শয়তানকে ধরব। আমির বলল, যদি বাড়ি ছেড়ে মঙ্গল হয় তবে তাই হোক। আপনি দ্রুত হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করুন। আমার স্ত্রী বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না, ভীষণ ভালোবাসে সংসারটাকে। নিশ্চিন্তে থাকবেন, বাড়ির চাবিটা দিয়ে যাবেন। ইন্সপেক্টর চলে যেতেই পদ্মজা আমিরের কাছে এসে, এত কিছু হয়ে গেল আর আমাকে বলেননি?
ওর দু গালে হাত রেখে আমির বলল, চিন্তা করতে যে। সে তো এমনি হয়েছে, আপনি চিন্তিত থাকলেই আমার চিন্তা হয়। এখন চলুন আমরা গোছগাছ করি। তোমার খারাপ লাগবে না বাড়ি ছেড়ে যেতে? আমিরের বুকে আলতো করে হাত বুলিয়ে পদ্মজা বলল, আমাকে নিয়ে ভাববেন না, আপনি আমার সঙ্গে যেখানে থাকবেন সেখানে আমার সংসার। আমির সন্তুষ্টি চিত্রে পদ্মজাকে আলিঙ্গন করলো। এবার কুতুবুদ্দিন আর রফিক মাওলার ফাঁদে ফেলার পরিকল্পনা করতে হবে, ওদের ধ্বংস করতে হবে। কিন্তু একটা ব্যাপার সে বুঝতে পারছে না, কুতুবুদ্দিন তার কাছে জাহাজ কেন চাইল? কুতুবুদ্দিন দেশের সবচেয়ে বড় জাহাজ ব্যবসায়ী, 4টি জাহাজ নিয়ে তার কি ফায়দা? সন্ধ্যা পুরপাড়ে ঝিঝির কলতাল। আলমগীর অপেক্ষারত অবস্থায় সিগারেট ফুঁকছে। পুকুরটি পরিত্যক্ত। মুজ্জা কলোনির সন্নিকটে স্থানে অবস্থিত, পাশে বাজার। কিছুক্ষণের মধ্যেই আমির আসলো, চারপাশে দেখে বলল, জায়গাটা নিরাপদ? এই পুকুরে এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ এখানে আসে না, ভয় পায়। হাসলো আলমগীর সিগারেট এগিয়ে দিয়ে আমিরের দিকে। আমির 2 ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল, গ্রামে যোগাযোগ করেছো? কি অবস্থা? কাজে নেমে পড়েছে, কিছুদিনের মধ্যে রিদওয়ান ঢাকা আসবে। আমার বাড়িতে যেন না যায়। পদ্মজা বাড়িতে একা, কি বলে এসেছিস? বাজারের কথা। একা বাড়িতে ভয় পাবে না? সারা রাত একা গোরস্থানে থাকতে বললেও থাকতে পারবে। 2 ভাই একসঙ্গে হাসলো। আলমগীর আরেকটা সিগারেট ধরিয়ে বলল, কিছুদিন আনন্দেই থাকবে। কিছু সন্দেহ করেছে? এখনো না। ওদের আলোচনা চলে দীর্ঘক্ষণ। এক পর্যায়ে আলমগীর বলল, শুনলাম কুতুবুদ্দিনের ছেলে জেল থেকে পালিয়েছে, পুলিশ ধরার চেষ্টা করছে। কোনটা? দুটোই তো জেলে শুনলাম। পিয়াসের বোনকে যে ধর্ষণ করলো হামজা। পিয়াস এখানকার রাজা, ওর থেকে বাঁচবে না হামজা। বর্ষা মানেই জল, জল মানে জল জল ফুলের মেলা। তাই বর্ষা আসতে না আসতেই ফুটতে শুরু করেছে শাপলা পদ্ম। পুকুরে পদ্ম ফুল দেখে আমিরের ভীষণ ভালো লাগা অনুভব হলো। মনে হয় প্রতিটি পদ্ম ফুলেই যেন পদ্মজার এক একটা অবয়ব। হঠাৎ আলমগীর ভয় পেয়ে সরে যায়। কি কি ওটা? আমির টর্চের আলো ফেলে দেখে একটা ব্যাংক। ওটিকে লাথি দিয়ে সরিয়ে বলল, ব্যাং ওটা। বলেই সে দাঁত বের করে হাসলো। আলমগীর বুকে ফু দিয়ে বলল, পুকুরে নাকি মেয়েটার আত্মা ঘুরঘুর করে। আমির ঠোঁটে হাসি চেপে রেখে প্রসঙ্গ এড়ায়ে বলল, রফিক মাওলার কোনো খবর পাওয়া গেছে? আমির হাতের সিগারেট ফেলে চোয়াল শক্ত করে বলল, ওরা পদ্মজার মুখ দেখার সুযোগও পাবে না। তারপর পেছনে তাকিয়ে চারপাশ দেখে বলল, যাচ্ছি, সাদিককে বলো আগামীকাল এখানে আসতে। বাজারে থাকা টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ কুলি করলো সে সিগারেটের গন্ধ দূর করতে। কিন্তু শুধু পানি দিয়ে তো যাবে না, আজ ধরা পড়তেই হবে। বাজার পেরিয়ে গলির মুখে এসেই দেখে মুজ্জা কলোনি অন্ধকারে তলিয়ে আছে। এখানে বিদ্যুৎ নেই, হারিকেন দিয়ে চলে সবাই। তবে বাজারে বৈদ্যুতিক লাইট আছে। এখন বর্ষাকাল, তাই পরিবেশে মৃদু শীতল হাওয়া, চারপাশটা নিরিবিলি। প্রথম গলিতে ঢুকতেই কেউ একজন নড়ে চড়ে ওঠে। টস ধরতেই লোকটিকে চেনা মনে হয়। আমির প্রশ্ন করে, যাদত? যাদত মাথা ঝাঁকায়, বিনীতভাবে জানায়, আমরা আছি। ওরা বেশ অনেকজন। মুজ্জা কলোনিতে খাপটি মেরে আছে শুধুমাত্র শুকতারা আর পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য। আমির কিছু না বলে চলে যায়। ভেতরে সরু গলিতে ঢুকতেই ওর মনে খটকা লাগে। অনেকগুলো পা ওর দিকে এগিয়ে আসছে। হাতের কোনো অস্ত্র নেই। ও হাত মুষ্টিবদ্ধ করে স্যাঁতস্যাঁতে মারিয়ে সামনে এগিয়ে যায়। কয়েক কদম এগোতেই 6টি অল্প বয়সী কিশোর যুবক পথরোধ করে দাঁড়ায়। ওদের হাতে লাঠি, ছুরি। এখানকার বকে যাওয়া ছেলে এরা। বয়সী সবচেয়ে বড় ছেলেটার মাথা কোঁকড়ানো চুল। ছেলেটা আমিরের দিকে ছুরি ধরে বলল, এই এলাকায় থাকতে হইলে আগে আমাগরে সাদা দিতে হয়। মানিব্যাগ বের কর।
গলির শেষ প্রান্ত থেকে দলের দুজন লোক সাহায্য করার জন্য এগোতে চাইলে আমির বলে উঠল। থামো। এই কথা শুনে কোকড়া চুলোর রেগে বলল। আমিরের গলায় ছুরি ধরল। কি কইলি? আমারে থামতে কস? এত সাহস? মরতে চাস? আমির মজা পাচ্ছে ও আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পকেট থেকে মানিব্যাগ বের করে ছেলেটির হাতে দেয়। সেখানে দুটো 500 টাকার নোট ছিল। ছেলেগুলো খুশি না হয়ে বিস্মিত হলো। আমির যে ভয় পাচ্ছে তা স্পষ্ট, অথচ চিৎকার চেঁচামেচি করছে না, বাধাও দিচ্ছে না, সোজা মানিব্যাগ দিয়ে দিল। ব্যাপারটা হজম হচ্ছে না কোকড়ানো চুলোর। বলিষ্ঠ আমিরকে প্রথম দেখে ভেবেছিল এই লোকটা চাঁদার জন্য ধরলে নিশ্চয় প্রতিহত করবে, তাই সে এত জনকে নিয়ে এসেছে। আমির চলে যাবার সময় কোকড়া চুলোর কাঁধ চাপড়ে চোখ টিপে উৎসাহ দিল। চালিয়ে যাও, ভালো করেছো। ছেলেগুলো হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমিরের যাওয়ার পানে। কিছুই বুঝলো না, লোকটা পাগল নাকি। শুকতারা আমিরের দলের একজন বয়স্ক লোকের ছিল। লোকটি সারা জীবন পাপ করেছে। রাস্তা থেকে বাচ্চাদের তুলে নিয়ে ছিনতাইকারী, ভিক্ষুক, মাদক ব্যবসায়ী বানিয়েছে। শত শত নারীর সঙ্গে ফুর্তি করেছে, ধর্ষণ করেছে। কিন্তু শেষ বয়সে এসে তার মনে হয় সে এককাল ভুল করেছে, মৃত্যুর ভয় পেতে থাকে, অনুতপ্ত হয়ে বাঁচতে চায় সবকিছু থেকে। লোকটা খ্রিস্টান ছিল, দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। পাদ্রির কাছে সব স্বীকার করে পবিত্র হবার অভিলাষে যখন উপনীত হয়, আমিরের কথায় তার লোকজন এই বাড়িতেই লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর থেকে বাড়িটি পড়ে আছে। মাঝে মধ্যে আলমগীর এখানে আসে। স্থানীয়দের বলেছে লোকটি তার আত্মীয়। এই বাড়িটার উত্তরাধিকারী বলতে কেউ নেই, তাদের যে কোনো প্রয়োজন অবাধে প্রবেশ করতে পারে এখানে। আমির শুকতারার গেট পার হয়ে দ্বিতীয় তলায় ওঠে। পদ্মজার কোনো সারা শব্দ নেই। সে ভয় পেয়ে যায়, দ্রুত রুমে প্রবেশ করে। পদ্মজা ঘুমাচ্ছে। সারাদিন কাজ করেছে, বাড়িঘর নিজের মতো গুছিয়েছে, তাই সন্ধ্যা হতেই নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে। মাথার কাছে হারিকেন জ্বলছে, নিবু নিবু আলো। পেছনে বিশাল জানালা, জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকছে। ঠান্ডায় গুটিসুটি মেরে আছে পদ্মজা। আমির পাতলা কাঁথা টেনে দেয় ওর গায়ে। জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশের বৃত্তাকার চাঁদ, ছাদের গায়ে কালো কালো দাগ। হারিকেনের আলোয় আবেশে এক অনুভব মগ্ন হয়ে আমির পদ্মজাকে জানায়, দেখো, চাঁদের গায়েও দাগ আছে, তোমার গায়ে নেই। কোথা থেকে যেন চাপা চাচামেচি ভেসে আসছে। আগ্রহবোধ থেকে আমির বারান্দায় থেকে উকি দেয়। দূরে এক ব্যক্তিকে দুজন লোক মারামারি করছে। ও রান্নাঘরে গিয়ে কালোজিরের বক্স খুঁজে বের করে। পদ্মজা নিয়মিত কালোজিরও চিবায়। হেমলতা এই অভ্যাস তৈরি করে দিয়ে গেছে। যেখানে যায় সঙ্গে করে কালোজিরা নিয়ে যায়। আমির হাতে কিছুটা নিয়ে মুখে পুরে নেয়া কি বিস্বাদ, তবুও সহ্য করে চিবোতে থাকে সিগারেটের গন্ধ দূর করার জন্য। পদ্মজা টের পেলে তুল কালাম ঘটবে। রুমে এসে কিছুক্ষণ পদ্মজার পাশে বসে থাকে। হলুদ আলোয় ওর মুখটা দুই চোখ ভরে দেখছে। ঘুম পাচ্ছে না, করার মতো কিছু নেই। এই মুহূর্তে বের হবারও সুযোগ নেই। পদ্মজাকে দেখা ছাড়া আর কিচ্ছু করার আছে? অবসরে পদ্মজাকে দর্শন করাও একটা আবেগঘন ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে বুকে। আমির আলতো করে এক আঙ্গুলে পদ্মজার নাক স্পর্শ করলো, ঘাড়, ঠোঁট, চিবুক স্পর্শ করলো। তারপর হেসে জাদু দিয়ে এসেছে এই নারী। সদ্য জন্ম নেয়া শিশুর কান্নার স্বর শোনা যাচ্ছে। আমির আবার বারান্দায় যায়। স্বস্তিতে এখন আর কেউ মারামারি করছে না। একটা টিনের ঘরের সামনে অনেক মানুষ ভিড় করেছে। তার হঠাৎ করে পারিজাত কথা মনে পড়ে। আকাশের দিকে দৃষ্টিপাত করে। সেখানে লক্ষ লক্ষ নক্ষত্ররাজি। আকাশে তারাদের দেখতে দেখতে চোখের তারায় ভেসে উঠে পারিজার জন্ম। সেদিন সকালে পদ্মজা খিঁচুনিযুক্ত ব্যথা শুরু হয়। ব্যথায় তীব্র থেকে তীব্র হয়ে ওঠে
এবং সময়ের সাথে সাথে তার ঘন হতে থাকে। ওর যন্ত্রণা দেখে আমির উম্মাদের মতো আচরণ শুরু করে, দিকদিশা হারিয়ে ফেলে। প্রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ওর মনের কোণে বাঁচতে থাকে পদ্মজা হয়তো মারা যাচ্ছে। হাসপাতালে পৌঁছাতেই ডক্টররা পদ্মজাকে কেবিলে নিয়ে যায়। সে তখন বৃষ্টি হাড় ভাঙা ব্যথার সমান যন্ত্রণায় ছটফট করছিল। আমির ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেয়া হয়। বাহির থেকে পদ্মজার আর্তনাদ শুনে আমির চিৎকার করতে শুরু করে। ওর ব্যথা কমছে না কেন? ওর ব্যথা কমান, ওষুধ দিন। এখানে কি ভালো ডাক্তার নেই? যত টাকা লাগে আমি দেব, ওর ব্যথা কমান। ফরিনা, আলমগীর, লতিফা, মজিদ এরা উপস্থিত ছিল। কেউ আমিরকে শান্ত করতে পারছে না। তার চিৎকারে কেবিনে সামনে ভিড় জমে যায়। পুরো হাসপাতালে একটা মাত্র চিৎকার বাজছে, ব্যথা কমাও, ওর ব্যথা কমাও। এখনো কেন কাঁদছে? ডাক্তাররা এতক্ষণ ধরে কি করছে? আমার বউয়ের কিছু হলে আমি সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ওর চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার হুমকি দেয়। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আলমগীর আমিরকে বলে, আমির, কি করছিস? মা হতে চাইলে এরকম ব্যথা তো হবেই, এটা স্বাভাবিক। পরিনা তসবি পড়ছে। তিনি চেয়েছিল ধাত্রী দিয়েই এই মুহূর্তটা পার করবেন, কিন্তু আমির বউ নিয়ে হাসপাতালে দৌড়ে চলে এসেছে। কে জানে কি হয়। এসব ডাক্তারকে তিনি বিশ্বাস করেন না। এসব পদ্মজার কান্না থেমে গেল। একসময় পদ্মজার কান্না থেমে গেল। শিশুর কান্নায় মুখরিত হলো চারপাশ। আলমগীর সঙ্গে সঙ্গে আমিরকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাবা হয়ে গেছিস। অজানা এক শিহরণে আমিরের গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়ে। একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। শত দ্রুত পদে প্রথমে পদ্মজার সঙ্গে দেখা করলো। পদ্মজা হাসছে। তার হাত ধরে চুমু খেয়ে আমির বলল। পদ্মজা মাথা নাড়ল, দুর্বল গলায় কোনো মতে বলল, ও এসেছে, আমাদের কাছে চলে এসেছে। আমির যখন পারিজাকে দেখলো, একটা সংকোচ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। মনের ভেতর ঘোরপাক খেতে থাকলো এক আতঙ্ক। এই হাত দিয়ে নিষ্পাপ শিশুটিকে স্পর্শ করলে যদি অপবিত্র হয়ে যায়। পিতা সন্তানকে কোলে নিচ্ছে না, ব্যাপারটা দেখে যখন সবাই বলাবলি করছিল, তখন আমি সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বুকের কাছে আঁকড়ে ধরে। সেদিন কি সে বুঝেছিল তার ছোঁয়ায় ফুটফুটে শিশুটি সত্যিই কালো অন্ধকার ঘিরে ফেলেছিল চারদিক থেকে? স্মৃতি রোমন্থন করে আমিরের গলা জ্বলছে, বুকের ভেতরটা হাহাকার করছে। জীবনে এ কোন স্তরে দাঁড়িয়ে আছে সে? সর্বক্ষণ চিন্তা, ভয়, আতঙ্ক, আফসোস, চাপ, আক্ষেপ, ঘৃণা ঘিরে রাখে। পদ্মজা ছাড়া সুখ বলতে কি আছে তার? সেই সুখকে ধরে রাখতেও ছুটতে হচ্ছে। ছোটার শেষ নেই। দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরতেই আমি শান্ত হয়ে যায়। পদ্মজা ঘুমো ঘুমো চোখে বলে, কি করছেন? আমির না ফিরেই বলে, তারা গুনছি। কয়টা গুনলেন? আমিরের পিঠে মাথা রেখে চোখ বুঝলো ও। আমির বলল, 70টা। কখন ফিরেছেন? অনেকক্ষণ আগে। আমিরের গায়ের ওম গভীরভাবে অনুভব করার জন্য পদ্মজা আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আমির আকাশের দিকে চোখ রেখে বলল, মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানো? কি? তোমাকে নিয়ে হাঁটতে বের হই, সারা জীবন পাশাপাশি হাঁটতে থাকি। কখনো যেন প্রবীণ না হয়ে, তৃষ্ণা না লাগে, হাতে হাত রেখে অনন্তকাল হেঁটে যাই। পদ্মজা হাসলো, বলল, অমরত্ব চাচ্ছেন? জনম জনম তোমার সঙ্গে থাকার জন্য অমরত্ব চাই। নশ্বর এই দুনিয়াতে অবিনশ্বর জীবন চাই। আমরা জান্নাতে অনন্তকাল একসঙ্গে থাকবো ইনশাল্লাহ। একথায় আমির থমকে যায়। বুকে কিছু একটা বিধে। পদ্মজা তাড়া দেয়, বলুন ইনশাল্লাহ। আমির বিড়বিড় করে, ইনশাআল্লাহ। পদ্মজার সামনে এসে ওর বুকে মাথা রাখে। আমিরের হাত দুটো রাতের ঠান্ডা বাতাসে বরফের মতো হয়ে গেছে। বর্ষাকালে
সুবিধা হচ্ছে সব সময় বাতাস আর বৃষ্টি হয়, তাই এই সময়টা ভালো লাগে পদ্মজার। সে বলল, আজ শেষ রাতে বৃষ্টি হবে তাই না? প্রতিদিনই হচ্ছে। হঠাৎ চোখ মুখ কুঁচকে ফেলল পদ্মজা। আমিরের মুখের কাছে নাক নিয়ে শুকতে শুকতে বলল, কালো জিরে খেয়েছেন?